আজকের আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 12 সেমিস্টার 4 এ থাকা একটা গল্প 3 কোশ্চেন্স রিটেন বাই লিও টলস্টয়। এটা লিখেছে লিও টলস্টয়। তোমরা প্রত্যেকেই যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছো তোমরা ক্লাস 9 এ লিও টলস্টয়ের একটা গল্প পড়েছো ইলিয়াস নামে, বাংলা গল্প। তো তোমরা অবশ্যই তার সম্পর্কে জেনেছো যে লিও টলস্টয় কে ছিলেন। তিনি ছিলেন একজন রাশিয়ান রাইটার এবং তিনি বিশেষত লিখতেন রিয়ালিটি নিয়ে, কোনো ইমাজিনারি কোনো কিছু তিনি অতটা পছন্দ করতেন না। তো তিনি এই গল্পতেও দেখিয়েছেন যে রিয়েলিস্টিক কিছু ব্যাপার। 3 কোশ্চেন্স। তো লিও টলস্টয় জন্মেছিলেন 1828 সালে and he was died in 1910 1910 সালে তিনি মারা যান। and this story was published in 1885। এই গল্পটা প্রকাশ পেয়েছিল 1885 সালে। and the source of this story, এই গল্পের যে উৎস সেটা হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস, এই গ্রন্থতে এই গল্পটা প্রকাশ পেয়েছিল। টাইপ অফ স্টোরি, এই গল্পটা কি ধরনের গল্প? এটা হতে পারে শর্ট স্টোরি অর প্যারাবল। হোয়াট ইজ প্যারাবল? তোমরা ফেবুল পড়েছো। অ্যান্ড প্যারাবল ইজ লাইক ফেবুল, ফেবুলের মতোই প্যারাবল। অ্যান্ড ইটস এম ইজ টু প্রোভাইড আ মোরাল টিচিং। এই প্যারাবুলের উদ্দেশ্য হলো একটা নৈতিক শিক্ষা দেওয়া অর রিলিজিয়াস ম্যাটার, অথবা কোনো ধর্মীয় ব্যাপার, অথবা হতে পারে ফিলোসফিক্যাল কোনো কথাবার্তা। ডিফারেন্সটা এই জায়গাতে যে ফেবুলে অ্যানিম্যাল ক্যারেক্টারগুলো থাকে কিন্তু প্যারাবুলে আমরা দেখব যে অ্যানিম্যাল ক্যারেক্টারগুলো নেই। তো চলো এবার আমরা শুরু করি গল্পটা। ইট ওয়ান্স occurred to a certain jar। এই জারটা কে এটাও তোমরা জেনেছো ক্লাস 9 এ, জার তন্ত্র নিয়ে, যাকে মুক্তিদাতার জার বলা হতো দ্বিতীয় আলেকজান্ডারকে। তো এই জারটা হচ্ছে দ্য রাশিয়ান কিংস আর কল্ড জার, রাশিয়ার রাজাদেরকে বলা হয় জার। তো এরকম একটা কোনো একটা জার, সার্টেন জার, কোনো একটা নির্দিষ্ট জারের মাথায় এটা আবির্ভাব হয়েছিল, অকার্ড, আসা, আগমন করা। দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, যদি তিনি জানতেন সব কিছু শুরুর সঠিক সময় কোনটি। ইফ হি নিউ হু আর দ্য রাইট পিপল টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড, যদি তিনি জানতেন যে সঠিক ব্যক্তি কারা, কাদের কথা তার শুনে চলা উচিত এবং কাদেরকে এড়িয়ে যাওয়া উচিত। ইফ হি অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, এবং যদি তিনি জানতেন যে সব থেকে গুরুত্বপূর্ণ করণীয় কাজ কি, হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, তাহলে তিনি যা কিছু করতেন কোনোটাতেই কখনো বিফল হতেন না। ফার্স্ট প্যারাগ্রাফে আমরা কিন্তু জানতে পারলাম যে 3টা কোশ্চেন কী ছিল, যে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম টু বিগিন এভরিথিং, সব কিছু শুরুর সঠিক সময় কোনটা, অ্যান্ড হু আর দ্য মোস্ট নেসেসারি পিপুল, কারা ছিল সব থেকে প্রয়োজনীয় ব্যক্তি, অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, এবং সব থেকে গুরুত্বপূর্ণ করণীয় কি। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার্ড টু হিম হি হ্যাড ইট প্রোক্লেমড থ্রু আউট হিজ কিংডম, এই বুদ্ধিটা যখন তার মাথায় এলো, হি হ্যাড ইট প্রোক্লেমড থ্রু আউট হিজ কিংডম, তিনি গোটা রাজ্য জুড়ে ঘোষণা করে দিলেন দ্যাট হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড টু এনিওয়ান হু উড টিচ হিম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, অ্যান্ড হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, অ্যান্ড হাউ হি মাইট টু নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু। এই বুদ্ধিটা যখন জারের মাথায় এলো, তিনি গোটা রাজ্য জুড়ে ঘোষণা করলেন যে তিনি তাকে একটা বড় পুরস্কার দেবেন যে তাকে বলে দিতে পারবে এই 3টে প্রশ্নের উত্তর।
যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটি। নেক্সট, and learned men came to the king but they all answered his questions differently. এখান থেকে কোশ্চেন হতে পারে যে হোয়াট ওয়ার দ্য থ্রি কোশ্চেন্স, তিনটে প্রশ্ন কী ছিল। হু কেম টু গিভ দ্য আনসার টু দ্য কোশ্চেন্স, কারা প্রশ্নের উত্তর দিতে এসেছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লার্ন মেন কেম টু গিভ দ্য আনসার টু দ্য কিং, জ্ঞানী ব্যক্তিরা এসেছিল রাজার কাছে উত্তর দিতে, কিন্তু তারা প্রত্যেকেই আলাদা আলাদা উত্তর দিয়েছিল। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন some said that to know the right time for every action one must draw up in advance a table of days, months and years and must live strictly according to it. প্রথম প্রশ্নের উত্তরে কিছুজন বলল যে একজনের একটা লিপি তৈরি করা উচিত। কিসের লিপি? দিন, মাস এবং বছরের, এবং সেটা অনুসারে তার একেবারে কঠোরভাবে সেগুলো মেনে চলা উচিত। অনলি দাস সেট দে, তারা বলল কেবলমাত্র এইভাবে, দাস মানে এইভাবে, কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, সব কিছুকে তার সঠিক সময়ে করা সম্ভব। আদার্স ডিক্লেয়ার্ড দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশান। আবার অন্যরা বলল, ডিক্লেয়ার মানে এখানে বলা, ঘোষণা করা, যে এটা একেবারে অসম্ভব বিফোর হ্যান্ড আগে থেকে বা আগাম সিদ্ধান্ত করা যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটি। বাট দ্যাট নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবজর্বড ইন আইডল প্যাস্টাইমস, কিন্তু একজনের কখনোই অলসভাবে সময় কাটানো উচিত নয়। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, একজনের উচিত সর্বদা যেটা চলছে সেটাতেই নিযুক্ত হওয়া। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, তারপরে করতে হবে যেটা সব থেকে প্রয়োজনীয়। আদার্স অ্যাগেন সেড দ্যাট হাউএভার অ্যাটেন্টিভ দ্য কিং মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং অন, এবং অন্যরা বলল যে যাদের সেটাতেই মনোযোগী হওয়া উচিত যেটা ঘটে চলেছে বা যেটা চলছে। ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, একজন মানুষের পক্ষে সঠিকভাবে সিদ্ধান্ত করা এটা যথেষ্ট অসম্ভব ব্যাপার। বাট দ্যাট হি শুড হ্যাভ আ কাউন্সিল অফ ওয়াইজ মেন হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, কিন্তু তিনার উচিত যে একটা জ্ঞানী ব্যক্তিদের পরিষদ গঠন করা যারা তাকে সাহায্য করবে সব কিছুর সঠিক সময় নির্ধারণ করতে। তাহলে আমরা দেখছি যে প্রত্যেকটা আনসারগুলো কিন্তু একে অপরের থেকে আলাদা, সেই জন্য কিন্তু আমাদের যার কি সিদ্ধান্তে পৌঁছাচ্ছেন সেটা আমরা দেখব। বাট দেন এগেন আদার সেড, কিন্তু আবার অন্যরা বলছে দেয়ার আর সাম থিংস হুইচ কুডন্ট ওয়েট টু বি লেড বিফোর আ কাউন্সিল, কিছু কাজ আছে যেটাকে এই পারিষদদের জন্য, এই জ্ঞানী ব্যক্তিদের জন্য ফেলে রাখা যাবে না। বাট about which one had at once to decide whether to undertake them or not, একজনকে সিদ্ধান্ত করতে হবে তৎক্ষণাৎ যে এটা করা উচিত কি উচিত নয়। তো এটা কিছুজন বলল যে তাহলে এটা কিন্তু ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড, যে আগে থেকে কিন্তু এটা একেবারে অসম্ভব সিদ্ধান্ত নেওয়া। তাহলে কি করতে হবে? কিছু জ্ঞানী ব্যক্তিদেরকে রাখতে হবে যারা তাকে সাহায্য করবে সিদ্ধান্ত করতে যে কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। আর কিছু কাজ আছে যেগুলোকে সিদ্ধান্তের জন্য ফেলে রাখা যাবে না, তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হবে। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু এটাকে সিদ্ধান্ত নিতে ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, একজনের অবশ্যই জানতে হবে আগে থেকে যে কি ঘটবে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ান হু নো দ্যাট, আর আগে থেকে কি ঘটবে এটা কেবলমাত্র জাদুকররাই জানে। অ্যান্ড দেয়ারফোর
in order to know the right time for every action, one must consult magicians. সেই জন্য একজনের উচিত একটা জাদুঘরের সাথে পরামর্শ করা সঠিক সময় নির্ধারণ করার জন্য। Equally various were the answers to the second question. একই রকমভাবে দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও ছিল ভিন্ন ভিন্ন। Some said the people the king most needed were his counselors. কিছুজন বলল যে রাজার সবথেকে যে প্রয়োজনীয় ব্যক্তি তারা হলো রাজার উপদেষ্টারা। Others the priest. আবার বাকিরা বলল না না যাজকেরা, ধর্মীয় গুরুরা। Others অন্যরা the doctors. আবার অন্যরা বলল ডাক্তার। While some said the warriors were the most necessary. আবার অন্যরা বলল না না যোদ্ধারাই ছিল সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি জারের ক্ষেত্রে। বিকজ দে প্রোটেক্ট দ্য কান্ট্রি, কারণ তারা কি করে, দেশকে রক্ষা করে। টু দ্য থার্ড কোশ্চেন অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা বা কাজ কি, এই থার্ড কোশ্চেনটা ছিল। এটাতে কেমন উত্তর দিচ্ছে? সাম রিপ্লাইড দ্যাট, কিছুজন উত্তর দিল যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, পৃথিবীতে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো বিজ্ঞান। আদার সেড, অন্যরা বলল ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, না না যুদ্ধের দক্ষতায় সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। অ্যান্ড আদার্স এগেন, অন্যরা বলল দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ারশিপ, না এটা ছিল ধর্মীয় আরাধনা, অর্থাৎ রিলিজিয়াস ওয়ারশিপ মোস্ট ইম্পর্ট্যান্ট অকুপেশান বা মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ক ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। নেক্সট, অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, সমস্ত উত্তর যেহেতু আলাদা আলাদা। দেখো যে কোনো প্রশ্নের উত্তর যদি ভিন্ন ভিন্ন হয়, যেমন আমরা দেখেছি ম্যাথমেটিক্যাল ওয়েজগুলো বিভিন্ন হতে পারে, গণিতের পদ্ধতি বিভিন্ন হতে পারে, কিন্তু উত্তরটা কিন্তু একই হবে। তো যেহেতু সমস্ত উত্তরগুলো আলাদা আলাদা, যার যদি ডিসাইড করতে যায় কোনটা ঠিক, সেটার জন্য আবার তাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে নিজেকে। সেই জন্য কী করলো, দ্য কিং এগ্রিড উইথ নান অফ দেম, রাজা কোনোটার সাথে সম্মতি দিলেন না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, কাউকেই পুরস্কৃত করলেন না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট আনসার টু হিজ কোশ্চেন্স, কিন্তু তখনও পর্যন্ত তিনি চেয়েছিলেন তিনার প্রশ্নের উত্তরগুলো পেতে। হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, তাহলে অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে একটা সাধুর সাথে তিনি যোগাযোগ করবেন, পরামর্শ করবেন, যিনি ছিলেন খুবই বিখ্যাত তিনার জ্ঞানের জন্য। উইজডম মানে জ্ঞান, রিনাউন বিখ্যাত, ফেমাস। তাহলে হোয়াট ডিড দ্য কিং অর দ্য জার ডিসাইডেড অ্যাট লাস্ট, হোয়াট ডিড দ্য জার ডিসাইড অ্যাট লাস্ট, রাজা অবশেষে বা জার অবশেষে কি সিদ্ধান্ত নিয়েছিলেন? টু ডিসাইড টু কনসাল্ট আ হারমিট, একটা সাধুর সাথে যোগাযোগ করতে। দ্য হারমিট লিভড ইন আ উড হুইচ হি নেভার কোয়েটেড, সেই সাধু একটা জঙ্গলে বাস করতেন যেটা তিনি কখনো ত্যাগ করতেন না। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফোক, এবং তিনি সাধারণ ব্যক্তি ছাড়া কারোর সাথে দেখা করতেন না। রিসিভ মানে গ্রহণ করা, নান বাট এই গ্রামারটা তোমরা পেয়েছো। নান বাট মানে হচ্ছে এখানে অনলি ব্যবহার করতে পারি আমরা, যে সেই সাধু কেবলমাত্র সাধারণ ব্যক্তিদের সাথে তিনি সাক্ষাৎ করতেন। সো দ্য কিং পুট অন সিম্পল ক্লোথস, তাই রাজা পরলেন সাধারণ জামা কাপড়। পুট অন মানে পরিধান করা। বিফোর রিচিং দ্য হারমিট সেল, সাধুর কুটিরে পৌঁছানোর আগে, এই সেল মানে হচ্ছে কুটির, ছোট্ট কুটির বলতে পারি আমরা। ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তিনি সেই ঘোড়ার পিঠ থেকে নামলেন। লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, তার দেহরক্ষীদেরকে তিনি পেছনে রেখে গেলেন, কারণ যদি তিনি এই দেহরক্ষীদেরকে নিয়ে যান তাহলে কিন্তু সে হারমিট বুঝতে পারবে যে হি ওয়াজ নট আ কমন পিপল, তিনি কিন্তু একজন সাধারণ ব্যক্তি নয়।
হি ওয়েন্ট অন অ্যালোন, তিনি একাই গেলেন। হোয়েন দ্য কিং অ্যাপ্রোচড, যখন রাজা পৌঁছালেন। অ্যাপ্রোচ মিন রিচড। আচ্ছা, এখানে কিং তোমাদের কিন্তু বইতে জারও থাকতে পারে কিংয়ের জায়গাতে। তো যখন সেই জার পৌঁছালেন, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, সেই সাধু তার কুঁড়ে ঘরের বা কুটিরের সামনে মাটি খুঁড়ছিলেন। কোশ্চেন হতে পারে যে হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার রিচড দ্য হারমিট, যখন সাধুর কাছে পৌঁছেছিলেন জার, তখন সাধু কি করছিলেন? হি ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, তিনি কি করছিলেন? তার সেই কুঁড়ে ঘরের কাছে মাটি খুঁড়ছিলেন। হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, তিনি সেই জারকে স্বাগত জানিয়ে, এই যে গ্রিট মানে ওয়েলকাম, তো স্বাগত জানিয়ে তিনি আবার মাটি খুঁড়তে শুরু করলেন। অর্থাৎ তিনি কোনোভাবেই টাইম ওয়েস্ট করতে চান না। আগেই বলেছি যে লিও টলস্টয়ের লেখা মানে হচ্ছে রিয়েলিস্টিক লেখা। দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, তো সেই সাধু ছিলেন একেবারে জীর্ণ শীর্ণ এবং দুর্বল। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্পেড, প্রত্যেকবার যখন তিনি কোদাল মারছিলেন ইন্টু দ্য গ্রাউন্ড, মাটিতে, অ্যান্ড টার্ন আ লিটিল আর্থ হি ব্রেথড হেভিলি, এবং এই আর্থ মানে এখানে পৃথিবী নয়, মাটি, তিনি একটু একটু করে মাটি তুলছিলেন এবং জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন। বিকজ হি ওয়াজ ভেরি উইক, কারণ তিনি ছিলেন খুবই দুর্বল। তো আশা করি তোমাদের বোঝা গেল যে এই স্টোরিটা সম্পর্কে। তো আজকের এই পর্যন্ত পার্ট 1। একটা ভিডিওতে তোমাদের পুরোটা করতে গেলে অনেক বড় বা লেন্দি হয়ে যাবে, সেই জন্য আমি দুটো পার্টে করব, এবং যে থার্ড পার্টটা সেটাতে তোমাদের কোশ্চেন অ্যান্সারগুলো আমি প্রোভাইড করব।